নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। আরআরবি, জেই, পিবিএন বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, ইএসআইসি এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের অনেকটাই হেল্প হবে। মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে আজ আমি আপনাদের সঙ্গে পার্ট 1 নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, which part of the pancreas is at risk for developing cancer the most? Option A, tail. Option B, head. Option C, equal chances in all part. Option D, body. এর মধ্যে প্যানক্রিয়াসের কোন পার্টে সবথেকে বেশি ক্যান্সার ডেভেলপ করার চান্স থাকে বা রিস্ক থাকে? অ্যান্সার অপশন বি, হেড অফ দ্য প্যানক্রিয়াস। প্যানক্রিয়াটিক ক্যান্সারের ক্ষেত্রে 80% পেশেন্টের মধ্যেই পেন এবং জন্ডিস দেখা যায় এবং এর পাশাপাশি ওয়েট লসও দেখা যায়। এই যে পেন, জন্ডিস আর ওয়েট লস, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক কার্সিনোমার ক্লাসিক্যাল সাইন। এই হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের 3টে পার্ট রয়েছে। এই যে ফার্স্ট পার্ট, যেটা ডিওডেনামের সঙ্গে অ্যাটাচ রয়েছে, প্রায় কাছেই রয়েছে, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক হেড বা হেড অফ দ্য প্যানক্রিয়াস। এই মিডিল পোর্শনটা হচ্ছে প্যানক্রিয়াটিক বডি এবং লাস্টের এই পোর্শনটা হচ্ছে প্যানক্রিয়াসের টেল। এই প্যানক্রিয়াসের হেডেই প্রায় 60 to 80% প্যানক্রিয়াটিক টিউমার বা ক্যান্সার দেখা যায়। এখানে দুটো ইম্পর্টেন্ট ডাক্ট এসে মিশেছে। এখানে কি রয়েছে? প্যানক্রিয়াটিক ডাক্ট রয়েছে, আর এখান থেকে এখানে কি রয়েছে? লিভার রয়েছে। লিভার থেকে এখানে রাইট হেপাটিক ডাক্ট এবং লেফট হেপাটিক ডাক্ট দিয়ে বাইল আসে। বাইল আবার গল ব্লাডারে স্টোর থাকে এবং এখান থেকে আবার সিক্রেট হয়। এটা হচ্ছে গল ব্লাডার থেকে সিস্টিক ডাক্ট এবং এখানে লিভার থেকে হেপাটিক ডাক্ট। দুটো এসে মিলিত হয়ে কি তৈরি করেছে? কমন বাইল ডাক্ট। এবং এই কমন বাইল ডাক্ট এখানে এসে কোথায় মিশেছে? হেপাটো প্যানক্রিয়াটিক, এই জায়গাটাকে বলা হচ্ছে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। এখানে হেপাটিক মানে কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট এসেছে, দিয়ে এটা কোথায় ওপেন হয়েছে? স্মল ইন্টেস্টাইনের ফার্স্ট পার্ট, এটা হচ্ছে ডিওডেনাম। ডিওডেনামে ওপেন হয়েছে। এখানে এই যে সিক্রেশনগুলো আসছে, বাইল আসছে, প্যানক্রিয়াটিক জুস আসছে, এগুলোকে কন্ট্রোল করার জন্য এখানে একটা স্পিংটার থাকে, যাকে বলা হয় হেপাটো প্যানক্রিয়াটিক স্পিংটার বা স্পিংটার অফ ওডি বলা হয়। আর এই যে পোর্শনটাকে বলা হচ্ছে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা, একে অ্যাম্পুলা অফ ভার্টারও বলা হয়। প্যানক্রিয়াসের এই হেডে যদি কোনো গ্রোথ থাকে, তাহলে এই বাইল বা প্যানক্রিয়াটিক জুস ঠিক মতো ডিওডেনামে এসে সিক্রেট হতে পারছে না। না হওয়ার কারণে বেশ কিছু সাইন সিমটম দেখা যাবে, যেমন বাইল ফ্লো যদি অবস্ট্রাক্ট হয়, সেক্ষেত্রে জন্ডিস ডেভেলপ করবে, ক্লে কালার স্টুল দেখা যাবে, ডার্ক ইউরিন, এছাড়াও নিউট্রিয়েন্ট ফ্যাটের ম্যাল অ্যাবজর্পশন দেখা যাবে। এছাড়াও মানে ফ্যাট সলিবল ভিটামিনগুলো যেগুলো রয়েছে সেগুলো ঠিকমতো অ্যাবজর্ব হবে না। এছাড়াও কি হবে? অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, পেন দেখা যাবে, প্লুরাইটাস ডেভেলপ করবে, অ্যানোরেক্সিয়া বা লস অফ অ্যাপেটাইট, ওয়েট লস, ম্যালেজ ইত্যাদি ডেভেলপ করবে। এবং এই সাইন সিমটমগুলো যদি দেখা যায়, তা কি করছে? সাসপেক্ট করা যেতে পারে যে প্যানক্রিয়াসের হেডে ক্যান্সার বা টিউমার বা কোনো গ্রোথ রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু সাইন সিমটম দেখা যায়, যেমন অনেক সময় গ্লাইকোসুরিয়া ডেভেলপ করে, হাইপারগ্লাইসেমিয়া দেখা যায়, অ্যাবনর্মাল গ্লুকোজ টলারেন্স দেখা যেতে পারে। এই সমস্ত সাইন সিমটমও দেখা যায়। এই প্যানক্রিয়াস কিন্তু একটি মিক্সড গ্ল্যান্ড, বোথ এক্সোক্রাইন অ্যান্ড এন্ডোক্রাইন ফাংশন রয়েছে। এক্সোক্রাইন প্যানক্রিয়াস হিসেবে প্যানক্রিয়াটিক জুস সিক্রেট করে, আর এন্ডোক্রাইন প্যানক্রিয়াস হিসেবে এখানে কি সিক্রেট হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স রয়েছে, এখান থেকে বেশ কিছু হরমোন সিক্রেট হচ্ছে, যেমন মেন দুটি হরমোন হলো ইনসুলিন এবং গ্লুকাগন, যা আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করতে হেল্প করে। এছাড়াও বডিতে যে বিভিন্ন ইম্পর্টেন্ট অর্গান রয়েছে, ভাইটাল অর্গানগুলো রয়েছে, সেগুলোতে আর্টেরিয়াল ব্লাড সাপ্লাই কিভাবে হচ্ছে, অ্যানাটমি থেকে সেগুলো একটু পড়তে হবে। বিশেষ করে যে মেন অর্গানগুলো রয়েছে, যেমন হার্ট, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, গল ব্লাডার, স্টোমাক, এছাড়াও বিভিন্ন ওভারি, ইউটেরাস, বিভিন্ন যে অর্গানগুলো রয়েছে, আর্টেরিয়াল ব্লাড সাপ্লাই কিভাবে হচ্ছে অ্যানাটমি বইতে ভালো করে রয়েছে, সেখান থেকে একটু পড়তে হবে। যেমন এই যে প্যানক্রিয়াস রয়েছে, প্যানক্রিয়াসে আর্টেরিয়াল ব্লাড সাপ্লাই হয় স্প্লেনিক এবং মেসেন্টারিক আর্টারি দ্বারা। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য মোস্ট কমন ক্যান্সার অ্যাসোসিয়েটেড উইথ এইডস অর অ্যাকুয়াট ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম? অপশন এ অস্টিওসার্কোমা, অপশন বি লিউকেমিয়া, অপশন সি কাপোসিস সার্কোমা, অপশন ডি অ্যাডিনোকার্সিনোমা। এইডস রিলেটেড কমন ক্যান্সারের মধ্যে কোনটি? অ্যান্সার অপশন সি কাপোসিস সার্কোমা। এইডস রিলেটেড বেশ কিছু ক্যান্সার রয়েছে, যার মধ্যে মোস্ট কমন হলো কাপোসিস সার্কোমা। এই কাপোসিস সার্কোমাই হচ্ছে মোস্ট কমন এইচআইভি রিলেটেড ম্যালিগনেন্সি। এবং আরও বেশ কিছু ম্যালিগনেন্সি রয়েছে,
মানে এইচআইভি এডসের বেশ কিছু অঙ্কোলজিক ম্যানিফেস্টেশন রয়েছে, যেমন কী ক্যান্সার ডেভেলপ করার রিস্ক থাকে এডসের। কাপোসি সার্কোমা, লিম্ফোমার মধ্যে স্পেশালি নন হজকিন লিম্ফোমা এবং প্রাইমারি সিএনএস লিম্ফোমা, এছাড়াও ইনভেসিভ সার্ভাইকাল ক্যান্সার ইত্যাদি ডেভেলপ করার একটা চান্স থাকে। কাপোসি সার্কোমা হলো যখন ব্লাড এবং লিম্ফ ভেসেলের এন্ডোথেলিয়ালে ম্যালিগনেন্সি দেখা যাচ্ছে, তাকে কাপোসি সার্কোমা বলা হচ্ছে। কাপোসি সার্কোমাতে এই রকমের লেশন দেখা যায়, এখানে একটি ইমেজ রয়েছে। নেক্সট কোশ্চেন, আফটার আ রেডিক্যাল মাস্টেক্টমি উইথ লিম্ফ নোড রিমুভাল হুইচ অফ দ্য ফলোয়িং মেজার্স হেল্প টু প্রিভেন্ট লিম্ফেডিমা? অপশন এ প্লেসিং আর্ম ক্লোজ টু বডি ইন স্লিং, অপশন বি রেজিং আর্ম অ্যাবভ হার্ট অন পিলো, অপশন সি রেস্ট্রিক্টিং অল মুভমেন্ট অফ দ্য আর্ম, অপশন ডি ওয়ার্ম ময়েস্ট হিট অ্যাপ্লিকেশন। রেডিক্যাল মাস্টেক্টমির পরে, মানে মাস্টেক্টমি মানে হলো রিমুভাল অফ ব্রেস্ট, কোনো পেশেন্টের ক্যান্সার রয়েছে ব্রেস্ট ক্যান্সার, সেক্ষেত্রে রেডিক্যাল মাস্টেক্টমি পারফর্ম করা হলো। রেডিক্যাল মাস্টেক্টমি পারফর্ম করার সঙ্গে লিম্ফ নোড রিমুভালও হয়েছে, সেক্ষেত্রে পেশেন্টের একটা রিস্ক থাকে লিম্ফেডিমা ডেভেলপ করার। এই লিম্ফেডিমা যাতে ডেভেলপ না করে সেটা প্রিভেন্ট করার জন্য এর মধ্যে কোন মেজার্সটি হেল্পফুল? অ্যান্সার অপশন বি রেজিং আর্ম অ্যাবাভ দ্য হার্ট অন পিলো। পেশেন্টের হাত হার্ট লেভেলের থেকে ওপরে রাখতে হবে, পিলো দিয়ে সাপোর্ট দিয়ে হার্ট লেভেলের থেকে ওপরে রাখতে হবে যাতে লিম্ফেডিমা ডেভেলপ না করে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বেশ কিছু সার্জিক্যাল ম্যানেজমেন্ট রয়েছে, সার্জারি পারফর্ম করা হয়, যেমন মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি রয়েছে, টোটাল মাস্টেক্টমি বা সিম্পল মাস্টেক্টমি রয়েছে। মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি পারফর্ম করা হয় ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সারের বেশ কিছু এক্সাম্পল হলো ইনফিল্ট্রেটিং ডাক্টাল কার্সিনোমা, ইনফিল্ট্রেটিং লোবিউলার কার্সিনোমা, মেডুলারি কার্সিনোমা, মিউসিনাস কার্সিনোমা, টিবিউলার ডাক্টাল কার্সিনোমা, ইনফ্লামেটরি কার্সিনোমা এবং পাজেটস ডিজিজ। এছাড়াও কি রয়েছে ডাক্টাল কার্সিনোমা ইনসিটু বা নন ইনভেসিভ কার্সিনোমা। ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি পারফর্ম করা হয়। এক্ষেত্রে কি করা হয়, ব্রেস্ট টিস্যু যেটা রয়েছে সেটা রিমুভ করা হয়, তার পাশাপাশি নিপিল অ্যারিওলা কমপ্লেক্স রিমুভ করা হয় এবং অ্যাক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন করা হয়, অর্থাৎ অ্যাক্সিলারি যে লিম্ফ নোডগুলো রয়েছে সেগুলোকেও রিমুভ করা হয়। এটা হচ্ছে মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি। এই মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমিকে এমআরএম বলা হয়। এই মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমিতে কিন্তু চেস্ট ওয়ালের যে মাসেলগুলো রয়েছে পেক্টোরালিস মেজর এবং পেক্টোরালিস মাইনর মাসেল, সেগুলো কিন্তু ইনট্যাক্ট থাকে, রিমুভ করা হয় না। বেসিক ডিফারেন্স রয়েছে এমআরএম এর সঙ্গে রেডিক্যাল মাস্টেক্টমির। রেডিক্যাল মাস্টেক্টমিতে কি করা হয়, রেডিক্যাল মাস্টেক্টমিতে কিন্তু এই পেক্টোরালিস মেজর এবং পেক্টোরালিস মাইনর মাসেলগুলো যে রয়েছে সেই চেস্ট ওয়ালের মাসেলগুলোকেও রিমুভ করা হয়। এছাড়াও কি রয়েছে টোটাল মাস্টেক্টমি। টোটাল মাস্টেক্টমিকে সিম্পল মাস্টেক্টমিও বলা হয়। এটা মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমির মতোই, কিন্তু এক্ষেত্রে অ্যাক্সিলারি লিম্ফ নোড যেগুলো রয়েছে সেগুলোকে ডিসেকশন করা হয় না, মানে অ্যাক্সিলারি লিম্ফ নোডগুলো রিমুভ করা হয় না। টোটাল মাস্টেক্টমিতে কী কী রিমুভ করা হচ্ছে, ব্রেস্ট যে টিস্যু রয়েছে সেটা রিমুভ করা হচ্ছে, নিপিল অ্যারিওলা কমপ্লেক্স রিমুভ করা হচ্ছে, বাট ডাজ নট রিমুভ দ্য অ্যাক্সিলারি লিম্ফ নোড। কখন পারফর্ম করা হয়, টোটাল মাস্টেক্টমি পারফর্ম করা হয় পেশেন্টের যদি নন ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার থাকে, যেমন একটি এক্সাম্পল হলো ডাক্টাল কার্সিনোমা ইনসিটু। ডাক্টাল কার্সিনোমা ইনসিটু হলো নন ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার, এক্ষেত্রে টোটাল মাস্টেক্টমি বা সিম্পল মাস্টেক্টমি পারফর্ম করা হয়। আমাদের কোশ্চেনে ছিল যে রেডিক্যাল মাস্টেক্টমিতে লিম্ফ নোড রিমুভ করা হয়েছে, লিম্ফ নোড রিমুভ করার পরে পেশেন্টের কমপ্লিকেশন হতে পারে, ইডিমা বা লিম্ফেডিমা হতে পারে, সেটাকে প্রিভেন্ট করার জন্য কি ম্যানেজমেন্ট দেওয়া যেতে পারে। লিম্ফেডিমা কেন ডেভেলপ করবে, যদি ব্রেস্ট সার্জারির পরে পোস্ট অপারেটিভ পিরিয়ডে যদি লিম্ফেটিক সার্কুলেশন যদি ইন্টারাপ্ট হয় সেক্ষেত্রে লিম্ফেডিমা ডেভেলপ করতে পারে ক্রনিক সোয়েলিং হতে হতে। সেটাকে প্রিভেন্ট করার জন্য কিছু প্যাসিভ এক্সারসাইজ রয়েছে হাতের, সেগুলো পারফর্ম করতে হবে কিছু এক্সারসাইজ, এবং এলিভেটিং দ্য আর্ম অ্যাবভ দ্য হার্ট লেভেল সেভারেল টাইমস আ ডে। হাতকে কি করতে হবে, হার্ট লেভেলের ওপরে রাখতে হবে, সেটা পিলো দিয়ে সাপোর্ট দিয়ে রাখা যেতে পারে, বা সেভারেল টাইমে হাতটাকে রেজ করতে হবে অ্যাবাভ দ্য হার্ট লেভেল। এছাড়াও জেন্টাল মাসেল পাম্পিং করা হয়, মানে হাত মুঠো করা হবে, হাত ছাড়া হবে, বা হাতে অনেক সময় বল দিয়ে দেওয়া হয়, বলটাকে পাম্প করতে বলা হয়, মাসেল পাম্পিং যেটা করা হয়, এগুলো করা হয় ইডিমা যাতে ডেভেলপ না করে সেটাকে প্রিভেন্ট করার জন্য। নেক্সট কোশ্চেন, doses of chemo drugs is calculated based on option A BMI or body mass index, option B height, option C hemoglobin percentage, option D body surface area.
কেমোথেরাপির যে ড্রাগ, কেমো ড্রাগ মানে এখানে অ্যান্টি ক্যান্সার বা অ্যান্টি নিওপ্লাস্টিক ড্রাগের কথা বলা হয়েছে। কেমোথেরাপিউটিক এজেন্ট যেগুলো রয়েছে তার ডোজ ক্যালকুলেট করা হয় এর মধ্যে কার ওপর বেস করে? অ্যান্সার অপশন ডি, বিএসএ অর বডি সারফেস এরিয়া। যেমন একটি এক্সাম্পল হলো একটি ফর্মুলার, যেমন বিএসএ অর বডি সারফেস এরিয়া যদি মিটার স্কোয়ারে বের করানো হয় সেক্ষেত্রে হাইট হবে কিসে? সেন্টিমিটারে, ইন্টু ওয়েট হবে কেজিতে একজন পার্সনের, বাই 3600 রুট স্কোয়ার, এভাবে বের করা হবে বডি সারফেস এরিয়া। এটা একটা এক্সাম্পল। নেক্সট, এখানে ডোজেস অফ কেমোথেরাপিউটিক এজেন্ট ইজ বেসড প্রাইমারিলি অন দ্য পেশেন্ট টোটাল বডি সারফেস এরিয়া, ওয়েট, previous response to chemotherapy or radiation therapy and function of major organ system। এরকম বেশ কিছু ক্রাইটেরিয়ার ওপর বেশ করে কেমোথেরাপিউটিক এজেন্টের ডোজ ক্যালকুলেট করা হয়। নেক্সট কোশ্চেন, electrolyte needs to be replaced in a client receiving furosemide or Lasix is option A chlorine, option B chloride, option C magnesium, option D potassium। কোনো পেশেন্টের যদি ল্যাসিক্স থেরাপি চলে বা ফিউরোসামাইড থেরাপি চলে সেক্ষেত্রে এর মধ্যে কোন ইলেকট্রোলাইটটি রিপ্লেস করতে হবে? কেন রিপ্লেস করতে হবে? এর মধ্যে কোনো একটি ইলেকট্রোলাইট রয়েছে যেটা ভীষণই ইম্পর্টেন্ট, যেটা লস হতে পারে ল্যাসিক্স থেরাপিতে, তো সেটা রিপ্লেস করতে হবে। অ্যান্সার অপশন ডি পটাশিয়াম। ল্যাসিক্স হলো অ্যান্টি হাইপারটেনসিভ লুপ ডায়ুরেটিক। কোথায় কাজ করে? আমাদের কিডনিতে যে নেফ্রনের মধ্যে লুপ অফ হেনলি রয়েছে সেই লুপ অফ হেনলির অ্যাসেন্ডিং লিম্বে অ্যাক্ট করে এবং কি করে? সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম এগুলোর অ্যাক্টিভ রিঅ্যাবজর্পশনকে ইনহিবিট করে এবং কি করে? ওয়াটার এবং ইলেকট্রোলাইট এক্সক্রিশনটাকে ইনক্রিজ করে, তাই হাইসেলিন ডায়ুরেটিক্সও বলা হয় ল্যাসিক্সকে। ল্যাসিক্স ডাইউরেসিস করে, ইউরিন প্রোডাকশন করে এবং ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। এই ল্যাসিক্সের বেশ কিছু ইন্ডিকেশন রয়েছে, যেমন হাইপার টেনশনে, বিশেষ করে যদি রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, তার সাথে যদি হাইপার টেনশন থাকে, পালমোনারি ইডিমা, কনজেস্টিভ হার্ট ফেলিওর, নেফ্রোটিক সিন্ড্রোম, রিফ্র্যাক্টরি ইডিমা যদি থাকে, অ্যাকিউট ক্যালসিমিয়ার ক্ষেত্রে, বা যদি কোনো পেশেন্টের হেপাটিক সিরোসিস থাকে, তার সঙ্গে যদি কমপ্লিকেশন হিসেবে অ্যাসাইটিস থাকে, এক্ষেত্রে ল্যাসিক্স অ্যাডমিনিস্টার করা হয়। ল্যাসিক্স থেরাপিতে অ্যাডভার্স রিয়াকশন হিসেবে মেনলি হাইপোটেনশন হতে পারে, ব্লাড প্রেশার মনিটর করতে হবে, ভলিউম ডিপ্লেশন হতে পারে এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও দেখা যায়। বিশেষ করে পটাশিয়ামের লেভেল অ্যাসেস করতে হবে, সিরাম পটাশিয়াম লেভেল চেক করতে হবে, সিরাম ইলেকট্রোলাইট লেভেল অ্যাসেস করতে হবে, হাইপোক্যালেমিয়া হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি পটাশিয়াম লসটা ইনক্রিজ হয়ে যায় সেক্ষেত্রে হাইপোক্যালেমিয়া হবে, তাই পটাশিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে পটাশিয়াম লেভেলটাকে নর্মালে মেনটেন করার জন্য। লার্জ ডোজ বা যদি লং টার্ম থেরাপি চলে সেক্ষেত্রে কিন্তু ওটোটক্সিসিটি হতে পারে বা ট্রানজিয়েন্ট ডিফনেস বা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হতে পারে, ফটোসেন্সিটিভিটি হতে পারে, জিআই ডিস্টারবেন্স হতে পারে। এছাড়াও বেশ কিছু সাইড এফেক্ট রয়েছে ল্যাসিক্সের। বিভিন্ন ড্রাগ তার স্পেশাল সাইড এফেক্ট এবং স্পেশাল নার্সেস রেসপন্সিবিলিটি, নার্সিং কনসিডারেশন এগুলো ভালো করে কিন্তু পড়তে হবে। বিভিন্ন নার্সিংয়ের এক্সামে কিন্তু এই ফার্মাকোলজি থেকে এই সমস্ত কোশ্চেনগুলো থাকে। বিভিন্ন ড্রাগের মেন সাইড এফেক্ট, স্পেশাল কি কনসিডারেশন রয়েছে, যেমন ল্যাসিক্সের ক্ষেত্রে হাইপোক্যালেমিয়া হতে পারে, পটাশিয়াম লেভেলটা কমে যেতে পারে, সেটা অ্যাসেস করতে হবে। ডিগক্সিন থেরাপিতে স্পেশাল নার্সিং কনসিডারেশন হলো আমাদের এপিক্যাল পালস রেট পেশেন্টের চেক করতে হবে, 60 বিট পার মিনিট বা তার কম যদি হয়ে যায় সেক্ষেত্রে ড্রাগটা উইথহোল্ড করতে হবে এবং ফিজিশিয়ানকে ইনফর্ম করতে হবে। এরকম বিভিন্ন ড্রাগের বিভিন্ন ইম্পর্টেন্ট সাইড এফেক্ট রয়েছে, স্পেশাল নার্সিং কনসিডারেশন রয়েছে, সেগুলো একটু ভালো করে পড়তে হবে। নেক্সট কোশ্চেন, হাইপার ভেন্টিলেশন অফ লাংস লিড টু অপশন এ রেসপিরেটরি অ্যালকালোসিস, অপশন বি রেসপিরেটরি অ্যাসিডোসিস, অপশন সি মেটাবলিক অ্যালকালোসিস, অপশন ডি মেটাবলিক অ্যাসিডোসিস। যদি হাইপার ভেন্টিলেশন হয় সেক্ষেত্রে এর মধ্যে কোন অ্যাসিড বেস ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে পেশেন্টের? অ্যান্সার অপশন এ রেসপিরেটরি অ্যালকালোসিস হতে পারে। 4 ধরনের অ্যাসিড বেস ডিসঅর্ডার রয়েছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যাসিডোসিসের মেন কারণ হচ্ছে হাইপোভেন্টিলেশন। হাইপোভেন্টিলেশন হলে কি হবে? যদি হাইপোভেন্টিলেশন হয় কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হবে ব্লাডে এবং টিস্যুতে। কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হলে সেক্ষেত্রে কি হবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করবে। রেসপিরেটরি অ্যাসিডোসিসে কি হয়? পিএইচ লেভেল নর্মালের থেকে কমে যায় এবং
PaCO2 লেভেল বা PaCO2 লেভেল নর্মালের থেকে বেড়ে যায়, যেহেতু কার্বন ডাইঅক্সাইডের রিটেনশন হচ্ছে তাই নর্মালের থেকে বেড়ে যাবে। রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে মেন কারণ হলো হাইপার ভেন্টিলেশন। যদি হাইপার ভেন্টিলেশন হয় তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের লেভেল নর্মালের থেকে কমে যাবে আর পিএইচ হচ্ছে বেড়ে যাবে। এক্ষেত্রে রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করে। মেটাবলিক অ্যাসিডোসিসের বেশ কিছু কারণ হলো সিভিয়ার ডায়রিয়া, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এক্সেসিভ ইউজ অফ অ্যাসপিরিন ড্রাগ। এক্ষেত্রে কি হয়, পিএইচ লেভেলও কমে যায় এবং বাইকার্বনেট লেভেলও নর্মালের থেকে কমে যায়। মেটাবলিক অ্যালকালোসিসের মেন কয়েকটি কারণ হলো এক্সেসিভ ভমিটিং, এক্সেসিভ ইউজ অফ ডায়ুরেটিক্স, গ্যাস্ট্রিক অ্যাসপিরেশন। এক্ষেত্রে কি হয়, পিএইচ লেভেল নর্মালের থেকে বেড়ে যায়, ব্লাড পিএইচ লেভেল, এবং বাইকার্বনেট কনসেন্ট্রেশনও নর্মালের থেকে বেড়ে যায়। এই যে 4টি অ্যাসিড বেস ডিসঅর্ডার রয়েছে, এগুলো আমরা এবিজি করে বা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে আমরা ডিটেলসে জানতে পারবো। আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস নিয়ে একটি ডিটেলস ভিডিও রয়েছে, সেখানে কিভাবে এবিজি রিপোর্ট দেখতে হবে, কিভাবে ইন্টারপ্রিটেশন হবে, কিভাবে বুঝবো পেশেন্টের রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে নাকি মেটাবলিক অ্যাসিডোসিস বা অ্যালকালোসিস হচ্ছে, কিভাবে কম্পেনসেট করছে নাকি ফুললি কম্পেনসেট, পার্সিয়ালি কম্পেনসেট নাকি আনকম্পেনসেটেড, মানে কম্পেনসেটারি যে মেকানিজম রয়েছে সেগুলো আমরা ডিটেলসে জানতে পারবো। একটি এবিজি নিয়ে ডিটেলস ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, ভিডিওটি দেখতে পারেন, আপনাদের অনেকটাই হেল্প হবে। এবিজি নিয়ে কিন্তু কোশ্চেন থাকে বিভিন্ন নার্সিংয়ের এক্সামে। নেক্সট কোশ্চেন, nursing responsibilities for either external or internal radiation therapy include: option A, provide emotional support; option B, assist in documenting the result of therapy; option C, carefully assess and manage any complications in collaboration with the radiation oncologist; option D, all of the above। কোনো পেশেন্টের যদি এক্সটার্নাল বা ইন্টারনাল রেডিয়েশন থেরাপি চলে সেক্ষেত্রে নার্সেস রেসপন্সিবিলিটি কী? অ্যান্সার অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। রেডিয়েশন থেরাপি ক্যান্সারের ট্রিটমেন্টে ইউজ করা হয়, কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি ক্যান্সারের ট্রিটমেন্টে ইউজ করা হয়। রেডিয়েশন থেরাপিতে বেশ কিছু আয়নাইজিং রেডিয়েশন যেমন এক্স রে, গামা রে, এছাড়াও পার্টিকুলেট রেডিয়েশন যেমন ইলেকট্রন, বিটা পার্টিকেল, প্রোটন, নিউট্রন, আলফা পার্টিকেলস ইত্যাদি ইউজ করা হয়। এবং এই যে রেডিয়েশন থেরাপি রয়েছে, রেডিয়েশন থেরাপি বিভিন্ন রকমের রয়েছে, যেমন টেলিথেরাপি যেটা হচ্ছে এক্সটার্নাল বিম রেডিয়েশন থেরাপি বা EBRT হলো টেলিথেরাপি। এছাড়াও রয়েছে ব্র্যাকিথেরাপি বা ইন্টারনাল রেডিয়েশন থেরাপি। সিস্টেমিক রেডিয়েশন থেরাপি রয়েছে যেখানে রেডিও আইসোটোপ ইউজ করা হয় এবং কন্ট্যাক্ট অর সারফেস মোল্ড ইউজ করা হয় রেডিয়েশন থেরাপিতে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ নট ক্যান্সার? অপশন এ সার্কোমা, অপশন বি লিউকেমিয়া, অপশন সি কার্সিনোমা, অপশন ডি গ্লকোমা। এর মধ্যে কোনটি ক্যান্সার নয়? অ্যান্সার অপশন ডি, গ্লকোমা। গ্লকোমা হলো এক ধরনের ডিজিজ অফ দ্য আই, চোখের একটি রোগ। ক্যান্সারের টিস্যু অফ অরিজিন অনুযায়ী বেশ কিছু ক্লাসিফিকেশন রয়েছে। আমাদের অপশনে ছিল কার্সিনোমা, ছিল সার্কোমা, ছিল এবং লিউকেমিয়া ছিল। তিনটিই হচ্ছে ক্যান্সারের টাইপ। কার্সিনোমা কখন বলা হচ্ছে? যখন এপিথেলিয়াল টিস্যুতে হচ্ছে, গ্যান্ডুলার এপিথেলিয়াম বা স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যুতে যখন ক্যান্সার হচ্ছে তখন তাকে কার্সিনোমা বলা হচ্ছে। যেমন এক্সাম্পল হলো অ্যাডিনোকার্সিনোমা অফ দ্য ব্রেস্ট, লাং, প্রোস্টেট, স্কোয়ামাল সেল ক্যান্সার অর কার্সিনোমা অফ দ্য স্কিন, লাং, ইসোফেগাস ইত্যাদি। সার্কোমা কখন বলা হচ্ছে? যখন কানেকটিভ টিস্যু অর সাপোর্টিভ টিস্যুতে যখন ক্যান্সার হচ্ছে, যেমন বোন, কার্টিলেজ, অ্যাডিপোজ টিস্যু, স্মুথ মাসেল, স্কেলিটাল মাসেল, ফাইব্রাস টিস্যু, মেমব্রেনস লাইনিং, বডি ক্যাভিটি, ব্লাড ভেসেল, তখন তাকে বলা হচ্ছে সার্কোমা। যেমন বেশ কিছু এক্সাম্পল হচ্ছে অস্টিওসার্কোমা, কন্ড্রোসার্কোমা, লাইপোসার্কোমা, লিওমায়োসার্কোমা, র্যাবডোমায়োসার্কোমা, ফাইব্রোসার্কোমা, মেসোথেলিয়াল সার্কোমা ইত্যাদি। এছাড়াও রয়েছে অ্যাঞ্জিওসার্কোমা ইত্যাদি এক্সাম্পল রয়েছে। মাইলোমা কখন বলা হচ্ছে? যখন প্লাজমা সেলের ক্যান্সার হচ্ছে, যেমন একটি এক্সাম্পল হলো মাল্টিপল মাইলোমা। লিম্ফোমা কখন বলা হচ্ছে? যখন লিম্ফোসাইটসের মানে টিস্যু অরিজিন হলো লিম্ফোসাইটসের যখন ক্যান্সার হচ্ছে তখন তাকে লিম্ফোমা বলা হচ্ছে, যেমন হজকিন লিম্ফোমা রয়েছে, নন হজকিন লিম্ফোমা রয়েছে। লিউকেমিয়া কখন বলা হচ্ছে? যখন হেমাটোপয়েটিক সেল ইনভলভ থাকছে বোন ম্যারোর, যেমন হোয়াইট ব্লাড সেল, লিম্ফোসাইট, রেড ব্লাড সেল ইত্যাদি। লিউকেমিয়ার একটি এক্সাম্পল হলো অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া, অ্যাকিউট মাইলোজেনাস লিউকেমিয়া বা ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া বা ক্রনিক মাইলোজেনাস লিউকেমিয়া বা ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, যেটা AML বলা হয়, AML, CML, এছাড়াও রয়েছে ALL রয়েছে আর CLL রয়েছে। বেশ কিছু এক্সাম্পল রয়েছে লিউকেমিয়ার। নেক্সট কোশ্চেন,
Hypotonic solution among the following is option A 0.45% NS, option B 0.9% NS, অপশন সি 10% ডেক্সট্রোজ, অপশন ডি 25% ডেক্সট্রোজ। এর মধ্যে কোনটি হাইপোটনিক সলিউশনের একটি এক্সাম্পল? অ্যান্সার অপশন এ 0.45% নর্মাল সেলাইন বা হাফ স্ট্রেংথ এনএস হলো হাইপোটনিক সলিউশন। অসমোলারিটির উপর বেশ কিছু টাইপের সলিউশন রয়েছে, যেমন আইসোটনিক, হাইপোটনিক এবং হাইপারটনিক সলিউশন। আইসোটনিক সলিউশনের অসমোলারিটি প্লাজমার অসমোলারিটির সমান। বেশ কিছু এক্সাম্পল হলো 5% ডেক্সট্রোজ ইন ওয়াটার, 0.9% নর্মাল সেলাইন বা এনএস, রিঙ্গার ল্যাকটেড সলিউশন ইত্যাদি রয়েছে আইসোটনিক সলিউশন। হাইপোটনিক সলিউশনের এক্সাম্পল হলো 0.45% নর্মাল সেলাইন ডিস্টিল ওয়াটার, 0.45% নর্মাল সেলাইন বা হাফ স্ট্রেংথ এনএস হলো হাইপোটনিক সলিউশন। হাইপোটনিক সলিউশনের অসমোলারিটি প্লাজমার অসমোলারিটির থেকেও কম। হাইপোটনিক সলিউশন কি করে? হাইপোটনিক সলিউশন যদি অ্যাডমিনিস্টার করা হয় সেক্ষেত্রে সেল সোয়েলিং হয়, মানে প্লাজমা থেকে ফ্লুইড শিফট হয় সেলের মধ্যে, তাই এক্ষেত্রে কি হয়, সেল সোয়েলিং হওয়ার একটা পসিবিলিটি থাকে। হাইপোটনিক সলিউশন উইল কজ ওয়াটার টু এন্টার ইনটু দ্য সেল, দাস ইন্ডিউসিং সোয়েলিং, সেলুলার ইডিমা অ্যান্ড পসিবলি সেলুলার লাইসিস ইফ অ্যাডমিনিস্টার র্যাপিডলি। হাইপোটনিক সলিউশন। এবার রয়েছে হাইপারটনিক সলিউশন। হাইপারটনিক সলিউশনের অসমোলারিটি প্লাজমার অসমোলারিটির থেকেও বেশি হবে। হাইপারটনিক সলিউশনের এক্সাম্পল হলো 10% ডেক্সট্রোজ, 5% ডেক্সট্রোজ ইন নর্মাল সেলাইন, 5% ডেক্সট্রোজ উইথ 0.45% NS, 5% ডেক্সট্রোজ উইথ RL, 3% NS, 5% NS, 25% ডেক্সট্রোজ ইত্যাদি হলো হাইপারটনিক সলিউশন। হাইপারটনিক সলিউশনে কি হয়, ফ্লুইড সেল থেকে প্লাজমাতে শিফট হয়। ফ্লুইড তাহলে সেল থেকে যদি প্লাজমাতে শিফট হয়, এক্ষেত্রে কি হবে, হাইপারটনিক সলিউশন ড্র ওয়াটার আউট অফ সেল, মানে সেল থেকে ফ্লুইড কোথায় চলে আসছে, প্লাজমাতে চলে আসছে, দাস ইন্ডিউসিং শ্রিঙ্কিং অফ দ্য সেল। এক্ষেত্রে তাহলে সেল কি হবে, সেল থেকে যদি জল বেরিয়ে যায় সেল শ্রিঙ্ক করবে, প্লাজমোলাইসিস হবে, রিডিউসিং অফ সাইটোপ্লাজম ইন আ লিভিং সেল কজড বাই লস অফ ওয়াটার বাই অসমোসিস। নেক্সট কোশ্চেন, most commonly seen organism in tonsillitis is option A flagella, option B streptococci, option B staphylococci, option D shigella। এর মধ্যে টনসিলাইটিসের ক্ষেত্রে মোস্ট কমনলি অর্গানিজম হিসেবে কি দেখা যায়? অ্যান্সার অপশন বি স্ট্রেপ্টোকক্কাই। আমাদের যে টনসিল রয়েছে সেই টনসিলে যখন ইনফ্লামেশন, অ্যাকিউট ইনফেকশন হচ্ছে তখন তাকে টনসিলাইটিস বলা হচ্ছে। টনসিল হলো কম্পোস্ট অফ লিম্ফেটিক টিস্যু। কোথায় রয়েছে? আমাদের ওরোফ্যারিংসের ইচ সাইডে রয়েছে দ্য ফোসিয়াল অর প্যালাটাইন টনসিল অ্যান্ড লিঙ্গুয়াল টনসিল রয়েছে। এই টনসিলের ক্ষেত্রে, টনসিলাইটিসের ক্ষেত্রে মেন একটি কারণ হলো, মোস্ট কমন অর্গানিজম হলো GABHS অর্থাৎ গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস। গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনের ফলে এই টনসিলাইটিস হতে পারে। এছাড়াও মোস্ট কমন ভাইরাল প্যাথোজেনের মধ্যে এপস্টেইন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস ইত্যাদির কারণেও হতে পারে। যদিও এই টনসিলাইটিস চাইল্ডহুড পিরিয়ডে মেনলি দেখা যায়, চাইল্ডহুড ডিসঅর্ডার, তবে অ্যাডাল্ট পিরিয়ডেও দেখা যায় অ্যাডাল্টদের ক্ষেত্রে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হিসেবে কী কী সিমটমস দেখা যায় টনসিলাইটিসের ক্ষেত্রে? সোর থ্রোট, ফিভার, স্নোরিং, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, এনলার্জ অ্যাডিনয়েডস মে কজেস মাউথ ব্রিদিং, ইয়ার এক হতে পারে, ইয়ার ড্রেনেজ হতে পারে, ফ্রিকুয়েন্ট হেড কোল্ডস হতে পারে, ব্রোঙ্কাইটিস, ফাউল স্মেলিং ব্রিথ, ভয়েস ইম্পেয়ারমেন্ট, নয়েজি রেসপিরেশন ইত্যাদি বেশ কিছু সাইন সিমটম দেখা যায় টনসিলাইটিসে। নেক্সট কোশ্চেন, টেস্ট ইউজ টু অ্যাসেস দ্য আর্টেরিয়াল অক্সিজেন স্টেটাস ইজ option A SpO2, option B venous blood gas analysis, option C arterial blood gas analysis or ABG, option D incentive spirometry। এর মধ্যে আর্টেরিয়াল অক্সিজেনেশন স্টেটাস অ্যাসেস করার জন্য কোন টেস্টটি পারফর্ম করা হয় মেনলি? অ্যান্সার অপশন সি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস অর ABG পারফর্ম করা হয়। ব্লাড গ্যাস অ্যানালাইসিস মেনলি করা হয় আর্টেরিয়াল ব্লাড স্যাম্পেল কালেক্ট করে, কিন্তু অনেক সময় আর্টেরিয়াল ব্লাড স্যাম্পেল যদি কালেক্ট না করা যায়, পসিবল না হয়, সেক্ষেত্রে অনেক সময় মিক্সড ভেনাস স্যাম্পলিং ড্র করা হয়। মেনলি এই ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে কী কী ইনফরমেশন পাওয়া যেতে পারে? অ্যালভিওলার ভেন্টিলেশন স্টেটাস, অক্সিজেনেশন স্টেটাস জানা যেতে পারে, অ্যাসিড বেস ব্যালেন্স আমরা আইডেন্টিফাই করতে পারবো। এছাড়াও আরও বেশ কিছু সিরাম ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন আমরা জানতে পারি।
মেনলি যে প্যারামিটারগুলো দেখা হয় সেগুলি হলো পিএইচ, যেমন আর্টেরিয়াল ব্লাডের নর্মাল পিএইচ হলো 7.35 to 7.45, PCO2 35 to 45 millimeter of mercury, PO2 more than 80 millimeter of mercury, bicarbonate 22 to 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, তবে বেস এক্সিস ধরা হয় +-2, আর অক্সিজেনেশন স্যাচুরেশন SaO2 পার্সেন্টেজ মোর দেন 94%। এটা হচ্ছে আর্টেরিয়াল ব্লাডে। আর এখানে মিক্সড যদি ভেনাস ব্লাড কালেক্ট করা হয় তার এখানে নর্মাল ভ্যালু দেওয়া রয়েছে। এবিজির যে ভিডিওটি শেয়ার করা রয়েছে তার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই ভিডিওতে এই ব্লাড গ্যাস অ্যানালাইসিস নিয়ে ডিটেলস সব ইনফরমেশন দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, spread of malignant cells from one part to other part of the body is known as option A invasion, option B extravasation, option C spreading, option D metastasis। যখন ম্যালিগনেন্ট সেল বডির একটি প্রাইমারি পার্ট থেকে অন্য পার্টে স্প্রেড করছে তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি মেটাস্টেটিস বলা হয়। মেটাস্টেসিস হলো ডিসেমিনেশন অর স্প্রেড অফ ম্যালিগনেন্ট সেল অর ক্যান্সারাস সেল ফ্রম দ্য প্রাইমারি টিউমার টু দ্য ডিস্টেন্ট সাইড অফ দ্য বডি। প্রাইমারি টিউমারের সাইড থেকে বডির বিভিন্ন পার্টে যখন ক্যান্সার যে সেল বা ম্যালিগনেন্ট সেলগুলো স্প্রেড হচ্ছে তখন তাকে বলা হচ্ছে মেটাস্টেটিস। সেটা কিভাবে স্প্রেড হতে পারে? ডিরেক্ট স্প্রেড হতে পারে টিউমার সেল বডি ক্যাভিটির দ্বারা, এছাড়াও লিম্ফেটিক বা ব্লাড সার্কুলেশনের মাধ্যমেও টিউমার বা ম্যালিগনেন্ট সেলগুলো অন্যান্য বডির বিভিন্ন পার্টে স্প্রেড করতে পারে। এই যে একটা সাইড থেকে বডির প্রাইমারি টিউমারের সাইড থেকে ডিস্টেন্স পার্টে যখন ক্যান্সার বা ম্যালিগনেন্ট সেল স্প্রেড হচ্ছে তখন তাকে বলা হচ্ছে মেটাস্টেসিস। নেক্সট কোশ্চেন, iatrogenic infections are infections developed due to option A therapeutic procedure, option B hospital admission, option C poor immunity, option D climate change। এর মধ্যে iatrogenic ইনফেকশন কিসের দ্বারা ডেভেলপ হতে পারে? অ্যান্সার অপশন এ থেরাপিউটিক প্রসিডিওর। iatrogenic ইনফেকশন হলো যখন কোনো ট্রিটমেন্ট বা কোনো ট্রিটমেন্টের জন্য কোনো প্রসিডিওর বা ডায়াগনস্টিক পারপাসে বিভিন্ন যে প্রসিডিওর পারফর্ম করা হচ্ছে, বিভিন্ন মেডিকেল কেয়ার মেডিকেল ট্রিটমেন্ট প্রোভাইড করা হচ্ছে, তার দ্বারা যদি পেশেন্টের ইনফেকশন হয় তখন তাকে বলা হচ্ছে iatrogenic ইনফেকশন। নেক্সট কোশ্চেন, কেরাটাইটিস ইজ দ্য ইনফ্লামেশন অফ অপশন এ কেরাটিন, অপশন বি কনজাংটিভা, অপশন সি কর্নিয়া, অপশন ডি রেটিনা। এর মধ্যে কার ইনফ্লামেশনকে বলা হয় কেরাটাইটিস? অ্যান্সার অপশন সি কর্নিয়া। কর্নিয়া হলো আইর একটি পার্ট, কর্নিয়ার ইনফ্লামেশনকে বলা হয় কেরাটাইটিস। নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট সাইন অফ গ্লাউকোমা ইজ option A cobweb sensation, option B tearing, option C sensation of a shade or curtain coming across the vision of one eye, option D halos around the light। এর মধ্যে গ্লাউকোমার কোনটি ইম্পর্টেন্ট সাইন? এখানে কবওয়েব সেন্সেশন এবং সেন্সেশন অফ আ সেট অর কার্টেন কামিং অ্যাক্রস দ্য ভিশন অফ ওয়ান আই, এই দুটো ফিচার্স মেনলি দেখা যায় রেটিনাল ডিট্যাচমেন্টে। আর গ্লাউকোমার এর মধ্যে ইম্পর্টেন্ট সাইন হলো অ্যান্সার অপশন ডি হ্যালোস অ্যারাউন্ড দ্য লাইট, যা গ্লাউকোমার একটি ইম্পর্টেন্ট সাইন। গ্লাউকোমা হলো গ্রুপ অফ অকুলার কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই অপটিক নার্ভ ড্যামেজ। কী কারণে হতে পারে? অ্যাকুয়াস হিউমার যেটা রয়েছে আইয়ের মধ্যে তার কনজেশনের ফলে ইন্ট্রাঅকুলার প্রেশার ইনক্রিজ হয়ে যখন অপটিক নার্ভ ড্যামেজ হচ্ছে এবং তার সাথে নার্ভ ফাইবার লেয়ার যেগুলো রয়েছে সেগুলো যখন ড্যামেজ হচ্ছে তখন যে কন্ডিশনটি ডেভেলপ করছে তখন তাকে বলা হচ্ছে গ্লাউকোমা। গ্লাউকোমাকে সাইলেন্ট থেফট অফ সাইট বলা হয়, কারণ অনেক সময় পেশেন্ট আনঅ্যাওয়ার থাকে, যতক্ষণ না পর্যন্ত ভিশন চেঞ্জেস বা ভিশন লস পেশেন্ট এক্সপিরিয়েন্স করছে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারেন না যে গ্লাউকোমা ডেভেলপ করছে। তো সেই কারণে গ্লাউকোমাকে সাইলেন্ট থেফট অফ সাইটও বলা হয়। যে ভিশন চেঞ্জেসগুলো বা যে সাইন সিমটমগুলো দেখা যায় গ্লাউকোমাতে সেগুলো হলো ব্লাড ভিশন, হ্যালোস অ্যারাউন্ড লাইট, ডিফিকাল্টি ফোকাসিং, ডিফিকাল্টি ইন অ্যাডজাস্টিং আই ইন লো লাইট, লস অফ পেরিফেরাল ভিশন, একিং অর ডিসকমফোর্ট অ্যারাউন্ড দ্য আই এবং হেডেক। এই সাইন সিমটমগুলি দেখা যায় গ্লাউকোমাতে। নেক্সট কোশ্চেন, ম্যানেজমেন্ট অফ গ্লাউকোমা ইনক্লুড অল এক্সেপ্ট অপশন এ স্ক্লেরাল বাকলিং, অপশন বি ইউজ অফ পিলোকার্পিন অ্যান্ড টিমোলোল, অপশন সি লেজার টেবিকুলোপ্লাস্টি, অপশন ডি পেরিফেরাল ইরিডোটমি। এর মধ্যে কোনটি গ্লাউকোমার ম্যানেজমেন্ট নয়? অ্যান্সার অপশন এ স্ক্লেরাল বাকলিং। স্ক্লেরাল বাকলিং এই প্রসিডিওরটি পারফর্ম করা হয় রেটিনাল ডিট্যাচমেন্টে। বাকি এই যে তিনটি
ম্যানেজমেন্ট রয়েছে, এটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট রয়েছে, আর সার্জিক্যাল, এই দুটি ম্যানেজমেন্ট এগুলো গ্লকোমাতে প্রোভাইড করা হয়। গ্লকোমার ম্যানেজমেন্ট হিসেবে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট হিসেবে মায়োটিক্স বা কোলিনার্জি গ্রুপের ড্রাগ ইউজ করা হয়, যেমন পিলোকার্পিন, কার্বাকোল, এগুলো ইউজ করা হয়। বিটা ব্লকার হিসেবে টিমোলোল ইউজ করা হয়। এছাড়াও কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর হিসেবে অ্যাসিটাজোলামাইড বা ডায়ামক্স অ্যাডমিনিস্টার করা হয়। এছাড়াও আলফা অ্যাড্রেনার্জিক অ্যাগোনিস্ট হিসেবে অ্যাপ্রাক্লোনিডিন ইউজ করা হয়। পোস্টাগ্ল্যান্ডিন অ্যানালোগাস হিসেবে ল্যাটানোপ্রোস্ট, বিমোটোপ্রোস্ট, এই ড্রাগগুলো ইউজ করা হয় ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট হিসেবে। আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট হিসেবে ট্র্যাবেকুলেক্টমি, ট্র্যাবেকুলোপ্লাস্টি, পেরিফেরাল ইরিডেক্টমি বা পেরিফেরাল ইরিডোটমি পারফর্ম করা হয়। এছাড়াও ড্রেনেজ ইমপ্ল্যান্ট বা শান্ট ইউজ করা হয়। ট্র্যাবেকটম সার্জারি পারফর্ম করা হয় গ্লকোমার ম্যানেজমেন্ট হিসেবে। আমাদের অপশনে ছিল স্ক্লেরাল বাকলিং, যেটা রেটিনাল ডিট্যাচমেন্টে পারফর্ম করা হয় কোরোয়েড এবং রেটিনাকে একসঙ্গে হোল্ড করার জন্য। The enzyme level which is found elevated after myocardial infarction is option A phospholipid, option B creatine kinase, option C serum bilirubin, option D serum creatinine। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের পরে এর মধ্যে কোন এনজাইম লেভেলটি এলিভেট হতে পারে বা বেড়ে যেতে পারে? অ্যান্সার অপশন বি ক্রিয়েটিন কাইনেজ। বেশ কিছু কার্ডিয়াক এনজাইম এবং বায়োমার্কার রয়েছে যেগুলো টেস্ট করা হয়, যেমন ট্রপোনিন, ক্রিয়েটিনিন কাইনেজ বা সিকে, মায়োগ্লোবিন ইত্যাদি, এবং এগুলো টেস্ট করে ডায়াগনোসিস করা যায় অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনকে। ট্রপোনিন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা মায়োকার্ডিয়াল সেলে পাওয়া যায়, মায়োকার্ডিয়াল কন্ট্রাকটাইল প্রসেসকে রেগুলেট করে। 3 ধরনের আইসোমার রয়েছে ট্রপোনিনের, ট্রপোনিন সি, আই এবং ট্রপোনিন টি। আমরা যেটা টেস্ট করি মেনলি টপ টি, বা যেটা আমরা কিট দিয়ে টেস্ট করছি টপ টি। এই ট্রপোনিন আই এবং ট্রপোনিন টি আর স্পেসিফিক ফর কার্ডিয়াক মাসেল, এবং এই বায়োমার্কারগুলো কারেন্টলি রেকগনাইজ করা হয়েছে মোর রিলায়েবল অ্যান্ড ক্রিটিক্যাল মার্কার ফর মায়োকার্ডিয়াল ইনজুরি। যখন মায়োকার্ডিয়াল ইনজুরি হবে এই ট্রপোনিন লেভেলটা ইনক্রিজ হবে। ট্রপোনিন ইন দ্য সিরাম ক্যান বি ডিটেক্টেড within a few hours during acute MI. It remains elevated for a long period, often as long as 3 weeks, and it therefore can be used to detect recent myocardial damage. এছাড়াও কি রয়েছে? ক্রিয়েটিনিন কাইনেজ এবং এর আইসো এনজাইম রয়েছে 3 ধরনের। সিকে অর ক্রিয়েটিনিন কাইনেজ আইসো এনজাইম রয়েছে, যেমন সিকে এমএম ফর স্কেলিটাল মাসেল, সিকে এমবি ফর হার্ট মাসেল, সিকে বিবি ফর ব্রেন টিস্যু। এই সিকে এমবি হলো ক্রিয়েটিনিন কাইনেজ, এমবি হচ্ছে কার্ডিয়াক স্পেসিফিক আইসো এনজাইম। কখন পাওয়া যাবে? যদি কার্ডিয়াক সেল যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে এর লেভেল ইনক্রিজ হবে। এলিভেটেড সিকেএমবি ইজ অ্যান ইন্ডিকেটর অফ অ্যাকিউট এমআই। দ্য লেভেল বিগিনস টু ইনক্রিজ উইদিন আ ফিউ আওয়ার্স অ্যান্ড পিক উইদিন 24 আওয়ার্স অফ অ্যান ইনফ্রাকশন। এছাড়াও রয়েছে মায়োগ্লোবিন ইজ আ হিম প্রোটিন দ্যাট হেল্পস ট্রান্সপোর্ট অক্সিজেন। লাইক সিকেএমবি এনজাইম, মায়োগ্লোবিনও পাওয়া যায় কোথায়? কার্ডিয়াক এবং স্কেলিটাল মাসেলে। মায়োগ্লোবিন লেভেল স্টার্ট টু ইনক্রিজ উইদিন 1 to 3 hours and peak within 12 hours after the onset of symptoms. Next question. Which of the following is a non-modifiable risk factor of myocardial infarction? Option A cigarette smoking, option B age over 55 years, option C hyperlipidemia, option D sedentary lifestyle. এর মধ্যে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের কোন রিস্ক ফ্যাক্টরটি নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, মানে যেটাকে আমরা মডিফাই করতে আর পারবো না? অ্যান্সার অপশন বি এজ ওভার 55 ইয়ার্স। এটাকে আমরা মডিফাই করতে পারবো না, কিন্তু সিগারেট স্মোকিং, হাইপারলিপিডেমিয়া, সেডেন্টারি লাইফস্টাইল এগুলোকে আমরা মডিফাই করতে পারবো। এই তিনটি হলো সিগারেট স্মোকিং, হাইপারলিপিডেমিয়া, সেডেন্টারি লাইফস্টাইল, এগুলি হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। বেশ কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে করোনারি আর্টারি ডিজিজ বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের, যেমন ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে বা ইনক্রিজিং এজ, যেমন মেন এজ মোর দেন 45 ইয়ার্স, ওমেন এজ মোর দেন 55 ইয়ার্স ইত্যাদি, যেমন নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। মডিফাইবল রিস্ক ফ্যাক্টরগুলি হলো হাইপারলিপিডেমিয়া, সিগারেট স্মোকিং, টোবাকো ইউজ, হাইপারটেনশন, ডায়াবেটিস, মেটাবলিক সিনড্রোম, ওবেসিটি, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বা সেডেন্টারি লাইফস্টাইল, এগুলো হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। নেক্সট কোশ্চেন। Dressler syndrome is a complication of option A femur fracture, option B myocardial infarction, option C benign prostatic hyperplasia, option D retinal detachment. এর মধ্যে কার কমপ্লিকেশনে ড্রেসলার সিনড্রোম দেখা যায়? অ্যান্সার অপশন বি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের কমপ্লিকেশন হিসেবে ড্রেসলার সিনড্রোম দেখা যায়।
ড্রেসলার সিনড্রোম হলো এক ধরনের কমপ্লিকেশন মায়োকার্ডিয়াল ইনফেকশনের পরে দেখা যায়, যাকে পোস্ট মায়োকার্ডিয়াল ইনফেকশন সিনড্রোমও বলা হয়। পেরিকার্ডাইটিস হলো ইনফ্লামেশন অব দ্য পেরিকার্ডিয়াম। এই ড্রেসলার সিনড্রোম হলো এক ধরনের পেরিকার্ডাইটিসেরই ফর্ম, এবং এই অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন হওয়ার পরে প্রায় 10 দিন থেকে 2 মাসের মধ্যেও এই ড্রেসলার সিনড্রোম ডেভেলপ করতে পারে। নেক্সট কোশ্চেন, গুলেনবিয়ার সিনড্রোম অ্যাফেক্টস অপশন এ ব্রেন, অপশন বি স্পাইনাল কর্ড, অপশন সি লিভার, অপশন ডি পেরিফেরাল নার্ভ। এর মধ্যে বডির কোন পার্টটি অ্যাফেক্টেড হয় গুলেনবিয়ার সিনড্রোম হলে? অ্যান্সার অপশন ডি পেরিফেরাল নার্ভ। গুলেনবিয়ার সিনড্রোম হলো এক ধরনের অটোইমিউন অ্যাটাক যা পেরিফেরাল নার্ভ মাইলিনকে এফেক্ট করে। এর ফলে কি দেখা যায়? এর ফলে অ্যাসেন্ডিং উইকনেস দেখা যায় উইথ ডিসকাইনেসিয়া অর ইনএবিলিটি টু এক্সিকিউট ভলেন্টারি মুভমেন্ট, হাইপোরিফ্লেক্সিয়া দেখা যায়, প্যারেস্থেসিয়া দেখা যায়, সেন্সেশন অফ নামনেস, টিংলিং অর আ পিন অ্যান্ড নিডল সেন্সেশন দেখা যায়। গুলেনবিয়ার syndrome is the result of a cell-mediated and humoral immune attack on peripheral nerve myelin proteins that causes inflammatory demyelination দেখা যায় নার্ভের। মেনলি যেটা কি করে, আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে গুলেনবিয়ার সিনড্রোমে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।